Good morning, Suprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution. TWS এর সকলকে স্বাগত। আজ আমরা 20 জুনের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা দেখব এবং শেষে ইম্পর্টেন্ট কিছু সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স দেখেছি যেগুলো এবছরই এসএসসি পরীক্ষায় এসেছিল। চলো শুরু করি। আর তোমাদের বলে রাখি, ম্যাথে কিন্তু আমরা এবারে খুব ফোকাস করেছি এবং ফ্রি অফ কস্ট। তোমরা এমকেডি দাস স্যার, মনোজ স্যারের কাছে কিন্তু সকাল 9টা 15 থেকে অধ্যায় ভিত্তিক ভাবে শিখতে পারবে প্র্যাকটিসের জন্য। আর যাদের একটু বেসিকে গন্ডগোল, তোমরা কিন্তু ফিরোজ স্যারের কাছে সন্ধ্যা 6:30টায় ডিটেলে ক্লাস করতে পারবে। আর অর্পিতা ম্যাম কিন্তু 5টার সময় ডাব্লিউপি কেপি স্পেশাল কিন্তু মেগা রিজনিং ক্লাস করাচ্ছেন, তো অবশ্যই জয়েন করতে কিন্তু ভুলবে না এই ক্লাসে। অ্যান্ড অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে ডু সাবস্ক্রাইব। প্রথম প্রশ্ন, 2025 সালে G7, তোমরা নাম শুনেছো G20, G8, G7, তেমনি এই G7 শীর্ষ সম্মেলন 7টা গুরুত্বপূর্ণ নেশনের যে সংঘ, যাকে আমরা G7 বলে থাকি, 7টা গুরুত্বপূর্ণ বড় বড় ইকোনমিক তাদের জোট G7, এই G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে কানাডা। অপশন নাম্বার কি হবে? রিমোট কাজ করে না। অপশন নাম্বার সি কারেক্ট আনসার। অপশন নাম্বার সি কারেক্ট আনসার। এবং কেন ইম্পর্টেন্ট? আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী, উনি কিন্তু এখানে অংশগ্রহণ করেছিলেন। দেখো, আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী পার্টিসিপেটেড, অংশগ্রহণ করেছিলেন, 51তম ছিল 51st G7 সামিট। এটা কোথায় হচ্ছে? তোমার এই যে কানস্কিস ইন কানাডা সফরে ছিলেন। তো 51তম G7, এইটা মনে রেখে দেবে, G7 শীর্ষ সম্মেলন মূলত G7 যে সংগঠক দেশগুলো রয়েছে তাদের 57তম অ্যানুয়াল সভা ছিল। তো এটা কানাডার আলবার্টার যে কানস্কিসকে অনুষ্ঠিত হয়েছিল। এখন প্রশ্ন হতে পারে G7 এর মধ্যে কোন কোন কান্ট্রি রয়েছে? G7 এর কান্ট্রি গুলো হলো জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, যুক্তরাজ্য মানে ইউকে, যুক্তরাষ্ট্র, ইউএসএ, এদেরকে নিয়ে গঠিত হচ্ছে সংগঠন যাকে আমরা G7 বলতে পারি। মারুতি সুজুকি ভারতের বৃহত্তম ইনপ্ল্যান্ট রেলওয়ে টার্মিনাল কোথায় উদ্বোধন করেছেন? সঠিক উত্তর হবে, এটা হয়েছে হরিয়ানাতে। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। দেখো, ইউনিয়ন মিনিস্টার ফর রেলওয়ে আমাদের যে কেন্দ্রীয় রেলমন্ত্রী, এর সাথে সাথে তিনি ইনফরমেশন এবং ব্রডকাস্টিং মিনিস্টার, এর পাশাপাশি ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিষয়ক মিনিস্টার তিনি। নামটা কি? অশ্বিনী বৈষ্ণব, আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রীর নাম কি? অশ্বিনী বৈষ্ণব। তিনি ইনোগ্রেট করেছেন, উদ্বোধন করেছেন কান্ট্রিজ লার্জেস্ট, দেশের বৃহত্তম অটোমোবাইল গতিশক্তি মাল্টি মডেল কার্গো টার্মিনাল এট মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের, যে তোমার মনিসার, হরিয়ানাতে। সঠিক উত্তর কি? হরিয়ানা। এবারে চলো আমরা দেখি পরের প্রশ্ন। সম্প্রতি জুন 2025-এ প্রয়াত হয়েছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত শিল্পী মঙ্গলা ভট্ট। তিনি কোন নৃত্য শৈলীর জন্য সুপরিচিত ছিলেন? তো তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন এই মঙ্গলা ভট্ট, তিনি কোন নৃত্য শৈলীর জন্য বিখ্যাত? তো সঠিক উত্তর মনে রেখে দেবে, তিনি হচ্ছেন কত্থক, জনপ্রিয় কত্থক শিল্পী ছিলেন। তাহলে কত্থক থেকে আমাদের দুটো প্রশ্ন আসতে পারে, যে কোন রাজ্যের নৃত্য, তাহলে আমরা বলবো কোন রিজিয়ন বললে আমরা অ্যান্সার করব নর্থ ইন্ডিয়া। আর যদি স্টেট দিয়ে প্রশ্ন আসে তাহলে দেখবে ইউপি আমরা অপশনে পাবো, মণিপুর, ওড়িশা। ভরতনাট্যম কোন রাজ্যের? সঠিক উত্তর মনে রেখে দেবে, তামিলনাড়ু রাজ্যের নৃত্য হচ্ছে ভরতনাট্যম। তাহলে দেখো, সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড এবং সঙ্গীত নাটক থেকে টুইটও করা হয়েছিল, দেখতে পাচ্ছ তাকে নিয়ে, 1963 তো 2025। তো যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন তিনি কিন্তু কত্থক এক্সপোনেন্ট, কত্থকের সাথে যুক্ত একজন বিশিষ্ট ডান্সার। হরিয়ানা সম্পর্কে তথ্যটা এখানে চলে এসেছে। এর আগে স্লাইডে যে কোশ্চেনটা করলে না মারুতি সুজুকি, তো হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, পাঞ্জাব বললেও চণ্ডীগড়। মুখ্যমন্ত্রী কে? নায়াব সিং সাউনি। আগে ছিল কে? মনোহরলাল খট্টর। বন্দরু দত্ত হচ্ছে রাজ্যপাল। এবারে হরিয়ানাতে রয়েছে কালেসার জাতীয় উদ্যান, হরিয়ানাতে রয়েছে সুলতানপুর জাতীয় উদ্যান, খুব ফেমাস, এটা পরীক্ষাতে দেয়। সুলতানপুর ন্যাশনাল পার্ক কোথায়? হরিয়ানাতে। অনেকে বলেছিল স্যার স্ট্যাটিক জিকে অ্যাড করুন, আমি তোমাদের কমেন্ট কিন্তু পড়ি, একটু অসুস্থ, শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে এই বৃষ্টি টিষ্টির জন্য, তো আমি তোমাদের কমেন্ট পড়ি। অনেকে বলেছিল স্যার স্ট্যাটিক জিকে গুলো অ্যাড করুন, আমি বলি ঠিক আছে করি। তো অনেক ডেটা চেঞ্জ হয়েছে, তো আমি আপডেট গুলোই নিয়ে আসছি। তো ভিন্দাবাস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর সুলতানপুর ন্যাশনাল পার্ক, এই দুটো হচ্ছে হরিয়ানার দুটো মেজর রামসার সাইট। কোন দেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে, যেমন যুদ্ধ বিধ্বস্ত রাশিয়া ইউক্রেন থেকে ফিরিয়ে আনা হয়েছিল ভারতীয় নাগরিকদের, সিমিলারলি এখন কোন দেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে ভারত অপারেশন সিন্ধু শুরু করেছে? কয়েকদিন আগে আমরা দেখেছি ভারতের যে
আর্মড ফোর্সের অপারেশন সিন্দুর, ওটা নিয়ে অলরেডি আমরা ডিটেলে ক্লাস করেছি। তো অপারেশন সিন্দুর যেমন আমরা দেখেছি, ওটা তো একটা অপারেশন আমাদের ছিল, আর এটা হচ্ছে অপারেশন সিন্ধু। তো এই সিন্ধুটা কি, মূলত ইরান থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ইন্ডিয়া লঞ্চ করেছে সম্প্রতি অপারেশন সিন্ধু। অপারেশন সিন্ধু ইভাকুয়েট মানে বার করা বলতে পারো ইন্ডিয়ান ন্যাশনালস, ভারতীয় নাগরিকদের ফ্রম ইরান। তো ইরান ও ইসরায়েলের মধ্যে সম্প্রতি যে চলমান সংঘাত সৃষ্টি হয়েছে, যে কারণে পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় ভারত ইরান থেকে, কোথা থেকে, ইরান থেকে তার নাগরিকদের সরিয়ে নিতে অপারেশন সিন্ধু শুরু করেছে। এই অপারেশন গুলো কি সময় কি পারপাস লঞ্চ হয়, এটা পরীক্ষাতে আসে। এরপর গুগল, গুগল এশিয়া প্যাসিফিক অঞ্চলে তাদের প্রথম এবং সারা বিশ্বের মধ্যে চতুর্থ সুরক্ষা প্রকৌশল কেন্দ্র কোথায় উদ্বোধন করেছে? এই এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে প্রথম সেন্টার, এবং যদি বিশ্বব্যাপী আমরা দেখি তাদের চতুর্থ। সঠিক উত্তর হচ্ছে হায়দ্রাবাদ, যেটা আমাদের তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, যা কিনা কোন নদীর তীরে, মুসি নদীর তীরে অবস্থিত। গুগল সম্প্রতি দেখবো ওপেন করেছে ফার্স্ট সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার, ওই জন্য বলা হচ্ছে সুরক্ষা প্রকৌশল কেন্দ্র। সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার এশিয়া প্যাসিফিক রিজিয়ন অ্যান্ড ফোর্থ ইন গ্লোবাল, এটা কোথায় হয়েছে? হায়দ্রাবাদ। তো তেলেঙ্গানার চিফ মিনিস্টার আছেন বর্তমান রেবন্ত রেড্ডি, তো তিনি কিন্তু এই ইনগ্রেশন অনুষ্ঠানে ছিলেন। রেবন্ত রেড্ডি তেলেঙ্গানার চিফ মিনিস্টার। তো একবার দেখি তেলেঙ্গানা সম্পর্কে। নবগঠিত রাজ্য, 2 জুন 2014 সালে ভারতের 29তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে হায়দ্রাবাদ, যা কিনা মুসি নদীর তীরে অবস্থিত। হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ, এটা হচ্ছে যমজ শহর। মুখ্যমন্ত্রী হলেন রেবন্ত রেড্ডি, রাজ্যপাল হলেন জিষ্ণুদেব বর্মা, ইনি তেলেঙ্গানার বর্তমান গভর্নর। এবারে দেখো কাশু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান পাবে, মহাবীর হরিণা বনস্থলী জাতীয় উদ্যান, মিরিগামানি ন্যাশনাল পার্ক রয়েছে, এবং এই যে দুটো ফেমাস টাইগার রিজার্ভ কাওয়াল এবং আমরাবাদ টাইগার রিজার্ভ কোথায় আছে? তেলেঙ্গানা রাজ্যে তুমি পাবে। এই সম্প্রতি জুন 2025-এ ভারতের কোন রাজ্য, দেখো ভোট কিন্তু এবারে আরবান বডিজ যে সমস্ত ইলেকশন হবে বিহারের অ্যান্ড্রয়েড সিস্টেমে ভোটিং নিয়ে এসছে। একটু ভালো করে শোনো খবরটা। বিহারের ইলেকশন কমিশন ডিসাইড করেছে ওখানে আরবান লোকাল বডি যে সমস্ত মানে মিউনিসিপাল ধরতে পারো, কিংবা যে নগরপালিকা যেটা হয়, তার যে ভোটিংটা সেটা কিন্তু অ্যান্ড্রয়েড ই ভোটিং চালু হবে। তো সম্প্রতি জুন 2025 ভারতের কোন রাজ্য ভারতের কোন রাজ্য অ্যান্ড্রয়েড ভিত্তিক মোবাইল ব্যবহার করে ই ভোটিং সিস্টেম চালু করার সিদ্ধান্ত নিয়েছে? সঠিক উত্তর বিহার। তো বিহারের যে স্টেট ইলেকশন কমিশন রয়েছে ডিসাইড করার জন্য ই ভোটিং সিস্টেম, এবং ই ভোটিং চালু করা প্রথম রাজ্যের নাম কি যদি প্রশ্ন আসে, তাহলে অ্যান্সার হবে অ্যান্ড্রয়েড বেস মোবাইল ব্যবহার করে ই ভোটিং সিস্টেম হচ্ছে কান্ট্রিজ ফার্স্ট। তাহলে বিহার উইল বি দা কান্ট্রিজ ফার্স্ট স্টেট, দেশের প্রথম রাজ্য যারা অ্যাডপ্ট করতে চলেছে এই ভোটিং প্রসেস। আর এখান থেকে একটা পলিটির স্ট্যাটিক কোশ্চেন্স বলে দিই। ভোটিং এজ ওয়াজ রিডিউসড ফ্রম 21 ইয়ার্স টু 18 ইয়ার্স, এই যে আমরা 18 হলে ভোট দিতে পারি, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? এটা পরীক্ষাতে আসে 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, 61তম সংবিধান সংশোধনী এর মাধ্যমে 1989, এর মাধ্যমে ভোটিং এজ রিডিউস হয়েছিল, আগে 21 ছিল, এখন 18। বিহার 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 1950-তে এই সময় এস্টাবলিশ হয়েছিল, এই জন্য মনে রেখে দেবে আমাদের ওই ভোটিং দিবস হচ্ছে ওটা। 2011 সাল থেকে ন্যাশনাল ভোটার্স ডে, কথা বলতেই পারছি না। 2011 সাল থেকে আমাদের জাতীয় ভোটার দিবস 25শে জানুয়ারি হয়ে থাকে। তো বিহারের রাজধানী পাটনা, অ্যান্ড মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান আগে কেরালাতে ছিলেন, এখন বিহারে এসেছেন। বিহারে তোমার বাল্মীকি ন্যাশনাল পার্ক, একটাই ন্যাশনাল পার্ক মনে রেখে দেবে, বাল্মীকি আবার টাইগার রিজার্ভও কিন্তু বটে। আর কারবাতাল রামসার সাইটের মর্যাদা বিহারে রয়েছে। এবারে হোমওয়ার্ক, লাস্ট দিন হোমওয়ার্ক কি দিয়েছিলাম? হ্যাঁ, এই হোমওয়ার্কটা আজকে দিচ্ছি, যে এবার তো নতুন করে দেখছো সেন্সাসের কাজ শুরু করেছে ভারত সরকার, এবং এই সেন্সাস 2011 যেটা, ওটা স্বাধীন ভারতের কততম সেন্সাস ছিল? তোমরা কমেন্টে জানাবে, তোমরা কমেন্টে জানাবে, কালকে কিন্তু পড়িয়েছি, তো দেখি কতজন মনে রেখেছো। আর লাস্ট দিনের হোমওয়ার্ক ছিল ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বললে সুচেতা কৃপালিনী, আর কোন রাজ্যের কোন রাজ্য থেকে হয়েছিলেন? ইউপি উত্তরপ্রদেশ। আর কোন রাজ্যের মহিলা গভর্নর বললে আনসার হবে সরোজিনী নাইডু, কোন রাজ্য থেকে? ইউপি।
আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পদ্মজা নাইডু। আমি জিকে এক্সপ্রেসের যে বইয়ের কাজ করছি না, বইটা পেলে জিকে তে আশা করি ভয় থাকবে না, কমন পেয়ে যাবে সব। অপেক্ষা করো, কাজ চলছে, সময় লাগবে, কারণ জিকে তে তথ্য খুব কঠিন তো, ডেটা ভুল হলে খুব খারাপ লাগবে। এই জন্য খুব নিখুঁতের সাথে কাজ করতে হচ্ছে, সব কিছু থাকবে, সব থাকবে, চলছে কাজ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স ETI 2025-এ ভারতের র্যাঙ্ক কত হয়েছে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের এবছরের র্যাঙ্ক হচ্ছে 71। গত বছরের থেকে ভালো ছিল, মানে 24-এ। যদি 24 সালে ভারতের র্যাঙ্কিং দেখো, 24-এ ছিল 63, আর 2025-এ তুমি যদি র্যাঙ্কিং দেখো এবার হয়েছে 71, 71 হচ্ছে র্যাঙ্ক, 71 হচ্ছে র্যাঙ্ক এবারে। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে, ভারতের এত প্রধানমন্ত্রীর মধ্যে প্রথম প্রধানমন্ত্রী আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জুন মাসে কোন দেশ সফর করেছেন? এমন একটা দেশ যে দেশের আগে কোনো প্রাইম মিনিস্টার ভিজিট করেননি। সঠিক উত্তর হচ্ছে কি ক্রোয়েশিয়া। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ এম্বার্কড অন এ হিস্ট্রিক ভিজিট টু তোমার ক্রোয়েশিয়া। মনে থাকবে, দিস মার্ক দ্য ফার্স্ট এভার ভিজিট অফ অ্যান ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার টু ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়াতে প্রথম কোনো ভারতীয় প্রাইম মিনিস্টার গেলেন এবং দুই দেশের মধ্যে বিভিন্ন আলোচনা, বিভিন্ন এক্সচেঞ্জ হয়েছে হাই লেভেল। এরপর 2025 সালে তোমরা দেখবে, আমরা যখন এই হাইওয়েতে যাই আগে কি হতো, কাঁচ নামাও, টোলে ক্যাশ পয়সা দাও, যেমন আমাদের মনে করে এখানে দমদম থেকে উঠলে প্রথমেই কি ধুলাগড় টোল পড়ে বোধহয়। তো আগে কি ছিল সিস্টেম, কাঁচ নামাও, পয়সা দাও, উঠবে যাবে, তো অনেক সিস্টেম, অসুবিধা। সরকার কি নিয়ে আসলো না, ফাস্ট ট্র্যাক করো। ঠিক আছে, আমিও গাড়িতে ফাস্ট ট্র্যাক লাগালাম, ফাস্ট ট্র্যাকে রিচার্জ করলাম। তো যখন গাড়ি গিয়ে আমি দাঁড়াবো, ওখানে সেন্সার লাগানো আছে আমার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা, ফাস্ট ট্র্যাকে পয়সা ভরে রাখতে হবে অবভিয়াসলি। সেখান থেকে টুক করে কেটে নেবে, ফোনে মেসেজ চলে আসবে এবং শো করে চলে যাবো। এখন আমি নয় ওকেশনালি যাই, এতে মনে করো দীঘা যাবো, দীঘা যাওয়ার পথে আমার দুটো তিনটে টোল পড়ে, তো দীঘা আমি ওকেশনালি যাই। এবারে এমন ব্যক্তি তো আছে যে বিশেষ করে আমার রেগুলার অফিস যেতে হচ্ছে, রেগুলার যাতায়াত করছে, ডেলি টোল, ডেলি টোল, ডেলি টোল। সরকার কি করেছে, একটা সাবস্ক্রিপশন মডেল নিয়ে এসছে, সাবস্ক্রিপশন মডেল। সেটা হচ্ছে বার্ষিক 3000 টাকা পে করলে তুমি ওই মডেলে যাতায়াত করতে পারবে, তবে একটা লিমিট বেঁধে দিয়েছে, বলে দিচ্ছি। তো 2025 সালের 15ই আগস্ট থেকে, 15ই আগস্ট থেকে চালু হবে কত টাকা মূল্যের ফাস্ট ট্যাগ ভিত্তিক বার্ষিক পাস চালু হবে? 3000। আজকে শরীর ভালো নেই, রিমোটও ঢোকা দিচ্ছে, 3000। এরপর এর আবার কি হলো বলতো, ব্যাটারি খারাপ। হ্যাঁ, গভর্নমেন্ট উইল ইন্ট্রোডিউস এ ফাস্ট ট্যাগ বেসড অ্যানুয়াল পাস। একটা অ্যানুয়াল পাস নিয়ে আসছে, যেটা বলা হচ্ছে 3000 রুপি যার প্রাইস থাকবে, এবং স্লেমলেস কস্ট এফেক্টিভ ট্রাভেল হবে ন্যাশনাল হাইওয়েতে কান্ট্রির মধ্যে। তবে এই পাস 3000 টাকা পেমেন্ট করলে এর ভ্যালিড থাকবে 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ অ্যাক্টিভেশন, তুমি যেদিন ওই রিচার্জ করবে সেদিন থেকে 1 বছর, অথবা 200টা ট্রিপ, অথবা 200টা ট্রিপ যেটা আগে হবে। যেমন আমরা বলি না, ইলেকশন কমিশনের কার্যকালের মেয়াদ কত, তুমি বলো তার যদি অফিস গ্রহণের 6 বছর আগে হয়ে যায় তাহলে রিটায়ারমেন্ট নিতে হবে, অথবা তার বয়স যদি 65 বছর চলে আসে তাহলে আগে নিতে হবে। তেমনি 1 বছর যদি আগে হয় তাহলে 1 বছর, আর যদি 200 ট্রিপ আমার 6 মাসেই শেষ হয়ে যায় তাহলে 6 মাসেই শেষ। তো এইরকম একটা পরিকল্পনা করা হয়েছে। নেক্সট, সম্প্রতি কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2025 কে জিতেছেন? কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছে জর্জ রাসেল। কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স, এখান থেকে একটা প্রশ্ন আছে, ফর্মুলা 1 কোন খেলার সাথে সম্পর্কিত? তাহলে মনে রেখে দেবে, এই যে ফর্মুলা 1 এটা মোটর রেসের সাথে সম্পর্কিত, আর কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স WBP তে আসা প্রশ্ন ফর্মুলা 1। তো জর্জ রাসেল জিতেছে কানাডিয়ান তোমার গ্র্যান্ড প্রিক্স। রিভিশনে যাচ্ছি, WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ চলছে, গ্রুপ সিটাই জয়েন করে নেবে চোখ বন্ধ করে, বিশ্বাস করে, টপ নচ ক্লাস পাবে। হ্যাঁ, টপ নচ, এই যে 4টা সাবজেক্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, পাটিগণিত, ইংরেজি। চলো 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 চলো, বইয়ের স্টক আছে, ও বই কিন্তু এবার ট্র্যাক করতে পারবে, অ্যাপের মধ্যে অপশন আছে। এরপর প্রথম প্রশ্ন, সরি, ভারতের কোন রাজ্যে সর্বাধিক উপকূল রেখা রয়েছে? দেখো, যদি আমরা কোস্টাল স্টেট গুলো দেখি, এখান থেকে শুরু করে একদম গুজরাট যে রাজ্য আমরা পাই, গুজরাট রাজ্যে আমাদের দীর্ঘতম উপকূল রেখা পাবো। সো গুজরাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আরব সাগর আছে পশ্চিমে, আমরা সবাই জানি। তাহলে গুজরাট রাজ্যে উপকূল রেখার সংখ্যা দীর্ঘতম।
রামন ম্যাগসাই পুরস্কার, রামন ম্যাগসাইকে অনেক সময় প্রায়শই বলা হয়ে থাকে এটাকে এশিয়ার নোবেল। কোন পুরস্কারকে এশিয়ান নোবেল বলা হয়? রামন ম্যাগসাই পুরস্কারকে এশিয়ান নোবেল বলা হয়। তো রামন ম্যাগসাই পুরস্কার কবে থেকে চালু হয়েছিল? যখন ভারতরত্ন 1954, তেমনি এটা 1957 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক এর পরপরই বিনোবা ভাবে প্রথম ভারতীয় হিসাবে, এটা খুব দেয় পরীক্ষাতে, যে প্রথম ভারতীয় হিসাবে কে রামন ম্যাগসাই পুরস্কার জিতেছিলেন 1958 সালে বিনোবা ভাবে, যেটা 1957-তে চালু হয় আর 1958-তে বিনোবা ভাবে পান, যা এশিয়ান নোবেল নামেও পরিচিত রামন ম্যাগসাই পুরস্কার। কোন বছর সর্বভারতীয় হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল? কোন পরীক্ষা দিয়েছিল জানো? সিজিএল। কোন বছর? সঠিক উত্তর হচ্ছে 1932। 1932 এম কে গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, গান্ধীজির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল হরিজন সেবক সংঘ। ড্যাশ জাতীয় উদ্যান লাদাখে অবস্থিত? জাতীয় উদ্যানের একটা ইউটিউবে মহা বড় ক্লাস করানো আছে, একবার দেখে নেবে। তো আমাদের যে হাই অ্যালটিটিউড, উচ্চতায় অবস্থিত এবং দেশের বৃহত্তম তোমার এর নাম হচ্ছে হেমিস। হেমিস, হেমিস ইজ দা কারেক্ট অ্যান্সার। লাদাখে রয়েছে, লাদাখে হেমিস হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভারতের সংবিধানের কোন ধারাটি রাষ্ট্রপতিকে অর্ধাদেশ, অর্ধাদেশ মানে হচ্ছে অর্ডিনেন্স, অর্ডিনেন্স কি 1, 2, 3, অলওয়েজ মনে রেখে দেবে। সঠিক উত্তর কি 1, 2, 3। 123 নম্বর ধারা রাষ্ট্রপতিকে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা প্রদান করে থাকে। প্যারডনিং পাওয়ার, ক্ষমা পাওয়ার কোথায় রয়েছে? 72-এ। আলুয়াট্টু হলো ড্যাশ রাজ্যের একটি লোকনৃত্য, ফোক ডান্স ফ্রম হুইচ স্টেট? রাইট অ্যান্সার হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের একটা ফেমাস ফোক ডান্স এটা, এসএসসি তে আসা প্রশ্ন। নাগাল্যান্ডে কি হয়েছিল 2011 এর সেন্সাস কি বলেছিল? নাগাল্যান্ডে সবচেয়ে কম জনসংখ্যা বৃদ্ধির হার, ইভেন ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধির হার দেখা গিয়েছিল নাগাল্যান্ডে, এটা আমরা পড়েছি। ব্রহ্মপুত্র নদীর কোন উপনদী যা ভুটানের মধ্য দিয়ে প্রবাহিত হয়? খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দিবং, দিহং, লোহিত, এগুলো সব পড়েছে নিশ্চয়ই ব্রহ্মপুত্র রিভার সিস্টেম পড়তে গিয়ে। তো ব্রহ্মপুত্রের এই যে উপনদী ওয়াংচু, যা কিনা ভুটানেই প্রবাহিত হয়, এটা ব্রহ্মপুত্রের উপনদী। ব্রহ্মপুত্র উপনদীগুলো মনে রেখে দেবে, যে লোহিত বলো, দিবং বলো, সুবর্ণশিরি, ধানসিঁড়ি, আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীর এই বাংলায়। তো এই ধানসিঁড়ি, সুবর্ণশিরি এরই উপনদী। এছাড়া মানস বলো, তোরসা বলো, সংকোচ বলো, তিস্তা বলো, সব কিন্তু ব্রহ্মপুত্রের উপনদী। মাজুলি আছে না, মাজুলি ভারতের প্রথম দ্বীপ জেলা, মনে রেখে দেবে, পরীক্ষাতে দিয়েছিল। ভারতের ফার্স্ট আইল্যান্ড ডিস্ট্রিক্টের নাম কি? মাজুলি, ব্রহ্মপুত্র। ভালো থেকো সবাই, আজকে সেশন এন্ড করছি। আমি একটা পরামর্শ চাইবো, আমার যে জিকে এক্সপ্রেস এর বই আসছে, জাস্ট সাজেশন, খুব কষ্ট হচ্ছে তাও বলছি, যারা পড়ুকে ছেলে মেয়ে তাদেরকে বলছি, সবার সাজেশন না দিলেও চলবে, খুব মন দিয়ে শুনবে। বইতে কি থাকবে সে তো আমি এখন বলতে পারবো না, বাট একটা ছোট্ট প্ল্যানিং বলছি। ধরো বইতে এমন থাকলো হরপ্পা সভ্যতা, কথার কথা, তো হরপ্পা সভ্যতায় সেন্ট্রাল এক্সাম, স্টেট এক্সামে যত যা কোশ্চেন এসছে আমরা হরপ্পা সভ্যতার পরপর দিলাম, পরপর কোশ্চেন হরপ্পা সভ্যতা। ধরো লোথাল কোথায় অবস্থিত, 4টে অপশন। পরের প্রশ্ন কালীবঙ্গান কোথায় অবস্থিত, পরের প্রশ্ন মনে করো ধোলাভিরা কোথায় অবস্থিত, 4টে অপশন। তো ওটারই নিচে যারা জিকে এক্সপ্রেস বই নিয়েছো, জিকে যেমন এক্সপ্লেনেশন, ওটার নিচে কি এক্সপ্লেনেশন ওইভাবে দেবো, নাকি এক্সপ্লেনেশন স্কিপ করব, করে আমি প্রশ্ন উত্তর পরপর দেবো? কারণ আমি দুটো থট ভাবছিলাম, যে যদি আমি ওখানে এক্সপ্লেন করে দিই, অনেকে বলবে স্যার আমি তো একটু প্র্যাকটিস করবো ভাবছিলাম, তো উত্তর চোখে পড়ে যাচ্ছে, কারণ এখনো বইয়ের কাজ চলছে, পরে এটা ভাবলে আমার আর হবে না, স্যার উত্তর দেখে দেখা পড়ে যাচ্ছে। তো সেটা যদি আবার ব্যাকে কোথাও দিই, কেউ না জমবে না। অঙ্ক হলে ঠিক আছে, যে এখানে অঙ্ক, এত দাগের অঙ্ক, ওখানে গিয়ে সমাধান দেখলাম, বাট জিকে না, এখানে দেখে ওখানে যাব, তাতে মাইন্ড ঘুরে যাবে, ও জমবে না জিকে। তো আমি ভাবছি ওই এক্সপ্লেন করতে গেলে আবার মুশকিল আছে মহা, আমি ভাবছি নাম্বার অফ কোশ্চেন্স ইনক্রিজ করি, ওই এক্সপ্লেনেশনের থটটা আমি শুধু শুধু অ্যান্সার কি করি বেটার হবে। প্রচুর প্রশ্ন, ইভেন আমাদের দুটো বই আসতে পারে, কারণ একটা বইতে সাইজ আটকাবে না। এই এবছর যে তোমার আরপিএফ হয়ে গেল, এবছর যে মানে তোমার এসএসসি এমটিএস হলো, এসএসসি সিএইচএসএল হলো, জিডি হলো, 21 সালের যে আমাদের এনটিপিসি হয়েছিল, সব পরীক্ষার সালের কোশ্চেন এক জায়গায় করে সব তোলা হয়ে গেছে। ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি, কেপি, পিএসসি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই, সব প্রশ্ন টেক্সট করে তোলা হয়ে গেছে। তো এই প্রশ্নগুলো থাকবে মিক্সড প্র্যাকটিস হিসাবে। আর প্রথম দিকে থাকবে সব সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স নয়, কারেন্ট অ্যাফেয়ার্স দিলেই বই পুরনো হয়ে যাবে, বেকার। তো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কম্পিউটার, স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স, তার মধ্যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, সব থাকবে।
বহুদিন, আমাদের প্রায় 1.5-2 বছর হতে যায় এই বইয়ের কাজ চলছে, এই জিকে এক্সপ্রেসের আগের প্ল্যানিং, বাট এক্সিকিউট করতে পারিনি। আমি বলেছি বেস্ট হবে, তারপর এবারে এত প্রশ্ন অ্যাড করে দেখা গেল বইয়ের সাইজ যা হবে 1-1.5 কিলোই চলে যাবে। 1-1.5 কিলোর পার্সেল পাঠানো টু টাফ এবং হেভি হাই কস্ট, পসিবল না। তো এই কারণে দুটোতে স্প্লিট হবে মেবি। তো অল দ্য বেস্ট। মানে মেনলি আমি চাইছিলাম যে জিকে এক্সপ্রেসে আমার বইটা এমন করি অধ্যায় ভিত্তিক ভাবে সব প্রশ্ন থাকলো, তারপর মিক্সড প্র্যাকটিসে দেখি হোয়াট এভার। আমি তো একা ডিসাইড নিলে হবে না, এখানে যারা কন্টেন্টের আমার টিম আছে ওরা আবার কি প্ল্যানিং করে, একটা সম্ভব ধারণা দিলাম। কারোর যদি কোনো প্রোডাক্টিভ ধারণা থাকে যে স্যার এইভাবে হলে বেটার হবে, কন্টেন্ট টপ নচ পাবে, ওটা নিয়ে গ্যারান্টি, ওটা নিয়ে গ্যারান্টি। তো যদি কারো কোনো কনস্ট্রাকটিভ সাজেশন থাকে আমাকে দিতে পারো, আমি কমেন্ট চেক করে দেবো। হ্যাঁ, অল দ্য বেস্ট। খুব কষ্ট হচ্ছে, অ্যান্ড ভালো থেকো সবাই।